সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন আমাদের রাজ্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে আপনাদের ইনফর্ম করা হয়েছে তমলুক জেলা কার্যালয়ে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি নির্দিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এসআইআর সংক্রান্ত বিষয় এবং সুপ্রিম কোর্টের রায় তার উপরে। আপনারা সবাই দেখেছেন যে সুপ্রিম কোর্টের যে আমাদের ভার্ডিক্টটা এসছে, যেটা এই যে আমাদের 9 ফেব্রুয়ারির যে অর্ডার, এটা সবাই পেয়েছেন এবং এর উপরে সংবাদ মাধ্যম বা অন্যান্য স্তরে অনেকে আলোচনা, প্রতিক্রিয়া ইত্যাদি দিয়েছেন। এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট পর্যাপ্ত অফিসার দেওয়ার কথা বলেছিল। প্রথমত মুখ্যমন্ত্রীর সেদিনকার উপস্থিতি এবং শুনানিতে অংশগ্রহণ লাইভ ভিউতে দেখা গেলেও, সংবাদ মাধ্যমগুলি প্রচার করলেও, 19 তারিখের যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম তার বক্তব্যের একটাও কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি। সেটা আপনারা সবাই জানেন এবং অর্ডারগুলো সব আমার হাতে আছে। এই অর্ডারগুলিতে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম বা তিনি শুনানিতে যে অংশগ্রহণ করেছেন এটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করেনি অন রেকর্ড, যেহেতু উনি লয়ার দিয়েছিলেন। সেখানে বহু চর্চিত কেন মাইক্রো অবজারভার, ইসিআই যা বলার বলেছে, তারপরে এই ৮৫০০ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা 9 তারিখে বলা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দেওয়ার মধ্য দিয়ে তারা মাইক্রো অবজারভারদের উইথড্র করতে চেয়েছিল, যারা মূলত কেন্দ্রীয় সরকারের আধিকারিক বা কর্মচারী। সুপ্রিম কোর্টের জাজমেন্টে 9 তারিখে সেই মাইক্রো অবজারভারের সঙ্গে এদেরকেও সুপারভিশনে যুক্ত করতে বলেছে এবং আরপি অ্যাক্ট অনুযায়ী ইলেকটোরাল রোলের ক্ষেত্রে দুটো কলম আছে, দুটো ওয়ার্ড, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এই আইনে পরিষ্কার বলা আছে ইআরওরা তারা অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন, দে আর দ্য ফাইনাল অথরিটি। তার ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের ভিত্তিতেই তাকে এটা করতে হবে। আগেও যা ছিল তাই, নতুন কিছু নয়। এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপও করেনি এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট খুব আপনার এই রাজ্যে যা চলছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে শাসক দলের গুন্ডা এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যা যা হচ্ছে সে বিষয়ে ক্লিয়ার বলেছেন। আমি একটা জেলার আপনাদের এখানে দেখাচ্ছি, নদিয়া জেলা। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন, কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি। এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া হয়েছে, নির্মাণ সহায়ক। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন।
এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। আমাদের শুধু তাই নয়, মৃত ব্যক্তি যিনি মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, সেই রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার 434 স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন। তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য, মিথ্যা এটা জানিয়েছে, এবং তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে। এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প করা যেতেই পারে। আজকে একটু আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছে। ইলেকশন কমিশন আজকে একটু আগে 10ই ফেব্রুয়ারি, আজকে মধ্যাহ্নে, ডিসপোজাল অফ এনুমারেশন ফর্মস in conformity with the solemn order of Honorable High Court regarding, এখানে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সই করেছেন সব ইআরওদের উদ্দেশ্যে। আমরা এটাকে ওয়েলকাম করি। যেমন 8,300 ভারত সরকারের দেওয়া মাইক্রো অবজারভার, যারা এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস বা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন, তারা, আর সঙ্গে এই লিস্ট স্ক্রুটিনি হচ্ছে কতটা অ্যাকসেপ্ট করবে, কারণ গ্রুপ বি ছাড়া ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করবে না, কারণ সেই মতোই বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যে কজনকে অ্যাকসেপ্ট করবেন তারা মাইক্রো অবজারভারদের সাথে ইআরও এবং এইআরওদেরকে সাহায্য করবে। কিন্তু এইআরও, ইআরওরা যদি আইপ্যাকের কথা শুনে চলেন, রাজনৈতিক আনুগত্যের বশবর্তী হয়ে যারা ওই 13টা প্রপার ডকুমেন্ট দিতে পারছেন না, বিডিওদের, ডিএমদের চাপে, নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবের চাপে, আমি আবার আসব, এলে দেখে নেব, বা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু ভুল করবেন, এবং তারাও কোর্ট কন্টেম্পটের আওতায় আসবেন। আমাদের পূর্ণ নজরদারি আছে, থাকবে। ইলেকশন কমিশন খুব ক্ল্যারিফাই করেছেন যে 19শে জানুয়ারির যে অর্ডার, তাতে ইলেকশন কমিশন যে নিয়মের ভিত্তিতে শুনানিতে আসা লোকজনের কাগজপত্র নিয়েছে এবং তার নাম অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের যে গাইডলাইন, তাকেই কার্যত সিলমোহর লাগিয়েছিল। এবং যেহেতু একটা প্রচার তৃণমূলের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে করা হচ্ছে যে মাইক্রো অবজারভাররা শুধু নজরদারি করবেন, ডিসিশন নেবেন না, তাদের ডিসিশন নেওয়ার পাওয়ার আগেও ছিল না। এই রাজ্য সরকার যে এমপ্লয়ি দিয়েছে তাদেরও ডিসিশন নেওয়ার পাওয়ার নেই। এক্ষেত্রে ইআরও এবং ইআরওরা এইআরওদের পাওয়ার ডেলিগেট করেছেন। তারা দুটো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড রাখবেন, স্যাটিসফাইড হলে অ্যাকসেপ্ট, স্যাটিসফাইড না হলে রিজেক্ট। আমি আজকের এই প্রেস কনফারেন্স করছি একটু আগে প্রকাশিত ইলেকশন কমিশনের কলকাতা অফিস, পশ্চিমবঙ্গ অফিসের যে সার্কুলার, এটা অনেক সময় ডিএমরা চেপে রেখে দেয়।
ইআরও এবং এইআরও পর্যন্ত যায় না, বিএলওরাও জানতে পারে না। এসব অনেক রকম ফ্রড, ফেরেববাজি, 420 এসব করে এখানে রাজ্যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা, ভোটার লিস্টকে দূষিত করা, ভোট প্রক্রিয়াকে হত্যা করা, এবং এখানে গণতন্ত্র নয় তন্ত্র বেশি চলে। মুখ্যমন্ত্রী জানেন যে তিনি সমর্থন হারিয়েছেন এবং 15 বছর তার রাজত্বে যে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে, তাতে 11 সালে যেভাবে মানুষ বামফ্রন্ট 34 বছর এনাপ চলে যাক এই হাওয়াই উঠেছিল, লোক প্রার্থী দেখেনি, প্রতীক দেখেছে, বিশ্বাসযোগ্য বিরোধী দলকে সেদিন ভোট দিয়েছিল। আজকেও ঠিক একই অবস্থা হয়েছে। এপ্রিল মাসের নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে দেবে এবং তারা বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই মনে করে। তাই 19, 21, 24 তিনটে নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যের জনগণের সমর্থন নিয়ে স্বীকৃত হয়েছে। আমি আমাদের ইআরও এবং এইআরওদের বলব, ইলেকশন কমিশনের গাইডলাইন 19শে জানুয়ারি এবং 10ই ফেব্রুয়ারির যে অর্ডার, এই অর্ডারকে মাথায় রেখে আপনারা চলবেন, এতটুকু অন্যথা করবেন না। আপনারা তো 25 লাখই লয়ার দিতে পারবেন না, আপনারা খুব কম পয়সা বেতন পান, আপনাদের 7th 8th পে কমিশন হয়, আপনাদের 40%-এর বেশি ডিএর তফাৎ। এমন কাণ্ড করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেউ গিয়ে কোর্ট কন্টেম্প করে। আপনারা ভুল করলে আমি তো অন্তত যাব। আমি ইআরও এবং এইআরও বন্ধুদেরকে আমি জানাচ্ছি যথাযথ সম্মান দিয়ে, একটা ভুল যদি আপনার বেরোয়, আপনি যদি আপনার আইপ্যাককে, তৃণমূলকে, আপনার ডিএম তো কোনো অর্ডার দেবে না, ভার্বেলি বলবে এই দেখে নেবো। নন্দিনী চক্রবর্তী যেমন সব ডিএম কে ফোন করে বলেছেন, কেউ ভয় পাবেন না, আমরা ইলেকশন কমিশনটা বুঝে নেব। তাই আপনারা এই ভুল কাজটা এখানে করবেন না। কারণ মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে, 24 সালে লোকসভা ভোটের ত্রুটিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন করাতে এবং মাইক্রো অবজারভারদেরকে হাঁটিয়ে দিতে, তার যে ফন্দি ফিকির ছিল শুনানি বন্ধ করতে, সব মিলিয়ে সবাই দেখেছেন কি মরিয়া চেষ্টা তার ছিল। সেই প্রচেষ্টায় কিন্তু সুপ্রিম কোর্ট কান দেয়নি। তারা ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা মর্যাদাকে স্বীকৃতি দিয়েছেন। সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন। সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের স্তাবক এক শ্রেণীর বিএলও, এইআরও, ইআরও এবং ডিওরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি অংশ, এবং তারা ইচ্ছাকৃতভাবে মানুষজনকে নামের ভুল, সারনামের স্পেলিং ভুল, ছোট ছোট ভুল দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে শুনানি কেন্দ্রে আনিয়েছিলেন, যাতে তারা ইলেকশন কমিশনের উপর ক্ষুব্ধ হয় আর তৃণমূলের প্রচার যন্ত্র বলতে পারে ইলেকশন কমিশন মানে কেন্দ্রীয় সরকার মানে বিজেপি, এগুলো বিজেপি করাচ্ছে। এসব প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমার আজকের এই প্রেস কনফারেন্সের দুটো বিন্দু ছিল। এক হচ্ছে এই ৮৫০০ ভেজাল তালিকার ভান্ডাফোড় করা, ৮৫০০ সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি, ম্যাক্সিমাম নাম্বার অফ দি ফ্রম দ্য লিস্ট দে আর নট দ্য গ্রুপ বি অফিসার। আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই। রিটার লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে, গ্রুপ এ কে এনএস দেরকে গ্রুপ বি বলে চালিয়েছে।
এবং আমি একটি জেলার উদাহরণ দিয়ে আপনাদের বলেছি, এটা 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের যে আজকে দুপুরের যে গাইডলাইন, তাকে ফলো করার বিনীত বার্তা আমি আমাদের ইআরও এবং এইআরওদেরকে আমরা বলতে চাই, যাতে ফাইনাল ভোটার লিস্টের পরে কোনোভাবে এদিক ওদিক না করতে পারে। এবং এই লিস্টের মধ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে, এর মধ্যে অনেক অ্যানামিলি আছে। এটা কমপ্লিটলি ভাইলেশন অফ দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, এবং যে হলফনামা রাজ্য সরকার দিয়েছেন চিফ মিনিস্টারের পক্ষে, সেইটাই আপনার এখানে প্রমাণিত হয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করব, বাজেট বিতর্কে, মানে অন্তর্বর্তী বাজেট 4 মাসের, সেই বিতর্কে আমি এবং বিজেপির অন্যান্য যারা বলার সুযোগ পেয়েছিলেন, আমরা বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, যে এই বাজেটে, অন্তর্বর্তী বাজেটে নতুন কিছু ছিল না। একটা ছিল 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি, যেটা কেবলমাত্র ভোট রাজনীতির অঙ্গ হিসেবে। এই বাজেটে একটা শব্দ চাকরি নিয়ে ছিল না, এবং এই মাসের শেষের দিকে ইলেকশন ঘোষণা হবে ধরে নিয়ে এই অন্তর্বর্তী বাজেট যা এপ্রিল মে জুন জুলাইয়ের, ফেব্রুয়ারি মাসের বলে টাকা ট্রান্সফার করা হয়েছে। এবং এতে খুব বেশি টাকা না, 1-1.5 হাজার কোটি টাকা, তা সবার অ্যাকাউন্টে 500 টাকা করে এসছে জানি না, হয়তো এই মাসের মধ্যে যাবে, টোকেন ঢুকিয়ে দিয়েছে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় ভয়ে। বাকি আরেকটা জিনিস ছিল, মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট, বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া। কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই, 10 লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই। ভাতার একটা প্রতিশ্রুতি ছিল, কবে? আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট 4 মাসের জন্য, এপ্রিল মে জুন জুলাই। এটা নিয়ে আমাদের আপত্তি, সমালোচনা, মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন 15 থেকে 26 তিনি ক্যাম্প করবেন। কি করার জন্য? যুব সাথীর অ্যাপ্লিকেশন না। এটাও আরেক ধরনের প্রতারণা। দৈনিক 50 টাকা একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি। একটা তাতে 50 টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন। আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি, আমি এর আগে সল্টলেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম, 2013 সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী, যুব উৎসাহ প্রকল্প, মাসে 1500 টাকা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচি বলেছিলেন যুবশ্রী। বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ, উদ্বোধন হলো যুবশ্রী। ঠিক আছে, নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন। ওই দিন বলেছিলেন 17 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। আমি 1 লক্ষকে চালু করলাম, এই 1 লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবে। 13, 14, 15, 16 এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল। 17, 18 অর্থবর্ষ থেকে 24, 25 অর্থবর্ষ পর্যন্ত, এমনকি 25, 26, এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা 26, 27 প্রথম 4 মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই, তাকে তুলে দেওয়া হয়েছে। কোনো বরাদ্দ ছিল না, নন ফাংশনিং হয়ে গেছে, এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লোজ হয়ে গেছে। সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন
18 বছর হলেই 8 পাস লোকেরা এর সুযোগ পাবেন, মানে তাও 1 লক্ষ জন, 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল। 2 বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে, মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে, কোন নির্বাচন কেন্দ্রে কোনো প্রার্থী দেখবে না, বিজেপির প্রতীকে ভোট হবে। কারণ কংগ্রেসকে মানুষ 25 বছর দেখেছে, কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে। সিপিএম কে 34 বছর দেখেছে, সিপিএম রিজেক্ট হয়ে গেছে। তৃণমূলকে 15 বছর দেখেছে, তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে। আজকে যেটা করেছেন এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে। প্রথমত 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস 40 বছরের নিচে, তাকে মিনিমাম 2000 টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। এটা কে দেবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক চলছে, ধারা 163 লাগানো আছে, হল মিটিং ছাড়া, হ্যান্ড মাইক ছাড়া হচ্ছে না কোথাও। আপনি এতগুলো সেন্টার খুলবেন, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে সবকিছু পোর্টালে হয়, আধার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পেটিএম, এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার, চাল ডাল, মাছ ডিম বিক্রি করারও তারা রেখেছে, দেখবেন, যারা ক্যাশলেস নিতে চায়। আপনি 15 থেকে 26, আপনার তো মাথায় নেই যে 15 তারিখ শিব চতুর্দশী, কারণ হিন্দুদের ধর্মীয় উৎসব আপনার মাথায় থাকে না। আপনার মাথায় থাকে কবে কি, আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান, কখন বন্ধ রাখতে হবে, কখন অফিস খুলবে বন্ধ হবে, কখন কি করা যায়, কটা ছুটি দিতে হয়, এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস। আপনি জানেন না যে 15 তারিখ রবিবার মহাশিবরাত্রি, এবং শিবরাত্রি 15 তারিখ বিকালে লাগবে, 16 তারিখ বিকেল অব্দি জল ঢালা চলবে। শিব চতুর্দশী, আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি হিজাব পরে কাঁচি চালানো হয় না। হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে, তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে, যুবকরা করবে, সব হিন্দু লোকেরা করবে। আমি নিজেও রেয়াপাড়া শিব মন্দিরে যাব প্রত্যেক বছর। আপনি করেছেন, আপনি অ্যাপ্লিকেশন নেবেন ফেব্রুয়ারি মাসে, বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো, এখনই বলবো। উনি তো আমার সব বক্তব্য শোনেন, আমি ফেব্রুয়ারির শেষে বাকিটা বলবো। আমি উনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন। আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো, যেখানে যেখানে ক্যাম্প করবে, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি তাই, আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান। যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে, ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। গ্রুপ ডি, এসএসসি, এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, দমকল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যত পেন্ডিং, ফরেস্ট থেকে শুরু করে যত এই 15 বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছিকে জল ঝড় কাদাতে, সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন। আমি আবারও আপনাকে বলছি, পরীক্ষা চলাকালীন 294টা বিধানসভা কেন্দ্রে 294টা ক্যাম্প করে
আপনি যুবকদেরকে ধরুন একটা বিধানসভা, তমলুক বিধানসভায়, তমলুক শহরে যদি ক্যাম্প হয়, তমলুক বিধানসভার শেষ বুথটি কোলাঘাটের রূপনারায়ণের নদীর পাড়ে খারুইতে। ময়না বিধানসভার শেষ বুথটি সবংয়ের একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে, অথবা বলাইপন্ডা একদম পিংলার বর্ডারে জলচকের গায়ে। তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশন দিতে মিনিমাম তার 200 টাকা খরচ হবে ন্যূনতম, টোটো ট্রেকার ইত্যাদি, এবং যদি মুড়ি ছোলাও খায় 20 টাকা। আপনি মাধ্যমিক পাস 18-40 এখানে ডাকছেন, যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে, গুজরাটে আছে, তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া 2-3 হাজার টাকা খরচ করতে হবে, এবং 4 দিন তাকে কাজ কামাই করতে হবে। আমি জানি, আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন, আমি জানি। রাজ্যের বিরোধী দলনেতার কাজ আপনার ভ্রষ্টাচার, মিথ্যাচার এগুলো সামনে আনা। আমি যুবক যুবতীদের বলবো, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে, নিয়োগ চাই বিজেপি তাই, সব পোস্ট কার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করার, রিসিভ দেবে না, ঠিক আছে, জমা করার, ছবি তুলুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন, একটাই স্লোগান উঠুক, টাটাকে চাই, শিল্প চাই, প্রতি বছর এসএসসি চাই, চাকরি চাই, সংরক্ষণ মেনে চাকরি চাই, এসসি এসটি হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যান তার অধিকার রক্ষা করেই চাকরি দিতে হবে, এই আওয়াজে উঠুক। আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন 50 টাকা হতে পারে না, আর বাকিটা উনি যে ঠকবাজিটা করেছেন এখানে, আমি 28 ফেব্রুয়ারি এই পার্টিকুলার ইস্যুতে, উনার এই নাটকটা 15 থেকে 26 হয়ে যাক, আরেকটা নাটক, যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পার বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা কোথায় গেছে? তমলুক বিধানসভায় যদি 300 বুথ থেকে থাকে নতুন নিয়ে, বা পুরনো ধরলে 250 বুথ থেকে থাকে, 10 লক্ষ টাকা করে হিসাব করুন, এই বিধানসভারই কত টাকা পাওয়ার কথা? 25 কোটি টাকা পাওয়ার। কোন পাড়াতে কোথায় হয়েছে উত্তর দিন। প্রত্যেক সংসদে ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি এলাকায় ফেল। দুয়ারে সরকার আগে চালাতেন, তালা চাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান, অ্যাপাস না কি নাম, অ্যাপাস ঢপাস হয়ে গেছে। পথশ্রীর 12টা বেজে গেছে। আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80% টেন্ডার নেন, 80% টেন্ডার নেয়নি। তারা জানে মেরে ফেলেছে। আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে, সব জায়গায় ধর্ণা দিচ্ছে, সর্বনাশ করে দিয়েছে। কোন ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই, শেষ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে। এটা আমরা ছাড়বো না। মাননীয়, আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি। বাকিটা আপনাদের যদি প্রশ্ন থেকে করুন, আমার এখানে কাজ আছে। দাদা, পাঁশকুড়ার তৃণমূল নেতা সুদীপ রায়ের বিরুদ্ধে আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ। আপনি এখানে মুখ্যমন্ত্রী যাকে ইনচার্জ করে এনেছেন, তিনি পুলিশের ইমেজ বিল্ড আপ করার তো মরিয়া চেষ্টা করছেন, ঘোরাঘুরিও করছেন, ওনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, খেলা মেলাতেও যাচ্ছেন, নরনারায়ণ সেবাও করছেন।
তা উনাকে এই প্রশ্নের উত্তর করুন, কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি কি চালু করেছেন। উনি পারবেন তো টাচ করতে? এসব লোককে টাচ করতে পারবেন না। আজকে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য, তৃণমূলের উপপ্রধান কুরবান সার হত্যাকারী, সুপ্রিম কোর্ট তো ছুড়ে ফেলে দিয়েছে ওনার ফ্যামিলিতে, ছুড়ে ফেলে দিয়েছে। এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে, যার নাম বললেন তার সাথে তো 2, 3, 4 স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে। তা পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে আমাদের। এদেরকে আমরা পঞ্চায়েত হওয়ার যোগ্যতা নেই, এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 16টা সিট জিতবো, কিচ্ছু করতে পারবে না। দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই, বাকিটা আমার কাজ, আমি করে দিই। আমার কাজ। 46% ভোট পেয়েছি এই জেলায়। 19 সালে এই জেলায় বিজেপি ছিল 37% ভোট। 21-এ আমরা সবাই মিলে চেষ্টা করে 44% করেছি, তৃণমূল 43%। 24-এ আমরা 48% ভোট পেয়েছি, তৃণমূল 39% ভোট পেয়েছি। এই জেলাতে আমাদের সঙ্গে এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী 10% গ্যাপ। এবার তো আমরা 51% ভোট এখানে নেব, কিচ্ছু করতে পারবে না। এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে ও শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো। আমি তো এখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে, কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে। যদি তার যে ফ্যান ফলোয়ার্সকে 2014 সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব, ওনাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, তা উনি আমার হয়ে প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছিলেন। আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে, তার যদি চায় উনার নতুন পার্টি উনি কি করবেন, ওরা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে, গোটাপ করবেন, সে আমি জানি না। যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দীগ্রাম, মহিষাদল, এমনকি তমলুক, এইসব সিটে তো রুহুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপি লড়াই, তৃণমূল তো থার্ড হয়ে যাবে। বিশেষ সিবিআই আদালতে গিয়ে আজকে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়ে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। আমি বলতে পারবো, কোর্টে চলে গেছে মামলা, কোর্টে চার্জশিটেড হয়েছে, কোর্ট ওয়ারেন্ট করেছে। এবারে যদি উনার বিরুদ্ধে অভিযোগ ভুল থাকে, উনি লয়ার দিয়ে লড়াই করুন। আমরা দেখেছি উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, আর উনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কিনা এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি প্রকাশ্যে মিডিয়াতে যেটুকু দেখেছি সেটুকু বলতে পারি, বাকিটা আমার বলা ঠিক নয়। তবে বিষয়টা এখন তো কোর্টে, সিবিআই রাতেও নয়, পুলিশের রাতেও নয়, চার্জশিটেড হয়েছে এবং চার্জশিট হলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যু করেছেন, উনি স্যারেন্ডার করেছেন। এবারে উনি লয়ার দিয়ে প্রমাণ করবেন যে ওনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তারপর যে এই তালিকাটার কথা আপনিও বলছিলেন, আসলে বলিনি, দেখিয়েছি আমরা। হ্যাঁ, একবার মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটা নদিয়া জেলায় দেখিয়েছি কিরকম ফ্রড করেছে। 536 থেকে 856 লিস্টটা দেখুন, সিরিয়াল নম্বর। রিটায়ার করে গেছে, তার নাম দিয়ে দিয়েছি। কন্টেম্পট হবে তো, মমতা ব্যানার্জি রেডি থাকুন, কন্টেম্পট করবো আমরা। না, উনি কি সর্বস্তরে নিজের লোক ঢুকিয়ে রেখে একাধিক সর্বস্তরে মিথ্যাচার, দুর্নীতি। আমাদের এমনি ঘরোয়া আলোচনাতে 420 বলা এরে পাচ্ছে। হুমায়ুন কবিরের মেয়ের যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানেও এরকম ভাবে জমি জমা তারা 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। হুমায়ুন তার দুই মেয়ে তারা বলছে যে তারা তো তৃণমূল ওই চ্যাম্পিয়ন এসপি পাঠিয়েছে, ওনাকে পাঠিয়েছে এগুলো করার জন্য। ওনাকে গ্যারেজ করে দিয়েছিল, সিআইডি না কোথায় ঢুকিয়ে দিয়েছিল। ও মনে হয় বলেছে যে ওকে টাইট করে দেবো। ও করুক, হুমায়ুন সাহেব তার লড়বে, আমাদের কোনো স্টেক নেই। এসব তৃণমূলের টিম বি টিম, এসব ওখানে মুসলমান ভোট বিজেপিকে দেয় না, আমাদের লোকও নয়, আমরা উই আর নট ইন্টারেস্টেড। ওগুলো সব মিম বলুন আর হুমায়ুন বলুন, সব তৃণমূলের টিম বি টিম।
ওদের সেকুলারিজমের নামে মৌলবাদকে স্থাপন করা গ্রেটার বাংলাদেশের এজেন্ডা, আর অন্য কিছু না। তো নিজেদের লড়াই নিজেরা করুন, আমাদের এর থেকে দূরে রাখুন। বেলডাঙ্গার ঘটনায় যে এনআইএ তদন্ত হয়েছে তাতে ইউএপিএ ধারার কথা বলা হয়েছিল, সেই ইউএপিএ ধারা যাতে সরিয়ে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে। রামনবমীর মামলা নিয়ে আপনার কি মনে নেই? দিদেন চিফ জাস্টিস মিস্টার আপনার ছিলেন সেই সময়, আপনার আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম। শিবপুর রিসরা আপনার ডালখোলার ঘটনা এনআইএ হয়েছিল, সুপ্রিম কোর্টে গেছিল, রিজেক্ট হয়েছে। ভালো হয়েছে তো, সুপ্রিম কোর্ট শুনুক না। জাতীয় সড়ক রেলপথ বন্ধ রেখেছিল 3 দিন ধরে, শুধু হিন্দু শর্মার হোটেল ভাঙেন, সাংবাদিকদের ধরে পিটিয়েছে এবং এমন এমন চ্যানেলকে ধরে পিটিয়েছে যারা সারাক্ষণ মমতা ব্যানার্জির মিথ্যাচার করে। এই জিতে গেলেন, এই অমুক করলেন, শতাব্দীর শ্রেষ্ঠ, চমক দেখালেন, ড্রামাবাজ, নাটকবাজ, তাদেরকেও ধরে পিটিয়েছেন। মহিলা সাংবাদিকও ছাড় পায় না। যাক না সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে যত যাবে, যে এসআইআর গেছিল বলেই তো আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ভার্ডিক্ট চলে এলো। ইলেকশন কমিশনকে কিছু কাজ সংবিধান দিয়ে গেছে, সেটাতে কেউ ঢুকবে না, দেশের সরকারও ঢুকবে না, সুপ্রিম কোর্টও ঢুকবে না বলে দিয়েছে। মাইক্রো অবজারভার তুলতে গেছিল, মুখ পুড়িয়ে এসেছে। ভুয়া তালিকা দিয়েছে, এর জবাব দিয়ে ওদের করতে হবে। তো এটাও আমি আপনাকে বলছি, আমি তো অলরেডি ক্যাবিয়েট করে দিয়েছি, ওয়ান সাইডেড স্টে পাবে না। ক্যাবিয়েট আমার করা আছে, ভারত সরকারের কথা শুনবে, সব শুনবে, শোনার পরে সুপ্রিম কোর্ট উইল টেক ডিসিশন। আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে। শুধু তাই নয়, এখানে নন্দীগ্রামেও তমলুক এআরডিবি নির্বাচনে বোম মেরেছিল বিজেপির মহিলা মোর্চার নেত্রী মামনি জানা, ইনজোর্ড হয়েছিল। সেই মামলার উপরেও এরা এসএলপি করতে চাইছে, আমি খবর পেয়েছি, সেটাও দেখছি। মামনি জানা নিজেও ক্যাবিনেট করেছে। ফর্ম 7 নিয়ে তো এখানে ছাড়াছাড়ির কোনো সিন নেই, এদের কপালে দুঃখ আছে। ফর্ম 7 নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে তাতে পুলিশ ব্যবস্থা নেয়নি, ডিজিপি কে ফোকাস করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি কি ব্যবস্থা নেবে তার হলফনামা উল্লেখ করার আগে? আমি প্রথম দিন বলেছি, ব্যক্তিগতভাবে এই পীযূষ পান্ডের ব্যবহারটা ভালো, এই আগের ডিজিটার মতো শয়তান নয়, এদিকে কাজ করতে দেবেন। আমি তো ওনার সঙ্গে 4 বছর মন্ত্রী ছিলাম। এই আমাকে আর সুব্রত মুখার্জিকে একটু একটু মানে করতেন আর কি, বাকি তো আমি সব দেখেছি ল্যাম্প। আমাদেরও কাজে বাধা নেই, উনি কাউকে কাজ করতে দেবেন। কাজ না করে এমন অপমান করবেন, আপনি প্রত্যেক দিন অশান্তির মধ্যে নেই। তাতে স্বাভাবিকভাবে পীযূষ পান্ডে বলে লাভ নেই। এই মুখ্যমন্ত্রীকে এখানে সরাতে হবে। যত সমস্যার মূলে আপনারা একে তাকে অমুক তমুক করে কোনো লাভ নেই। একে ভবানীপুরে হারাতে হবে, আবার হারাতে হবে, ডবল কম্পার্টমেন্টাল করতে হবে এবং এর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গ যে ভোটটা করেছে 21 এবং 24, এইটা ভারত পশ্চিমবঙ্গ করুন। আপনারা যারা কলকাতা থেকে এসছেন, কলকাতার ভোটারদের বলুন এই কাজটা করতে, হাওড়ার ভোটারদের বলুন, সাউথ 24 পরগনার ভোটারদের বলুন। আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি, মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আর তৎকালীন কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। আমরা তো করে দিয়েছি। 48% যদি ভোট হয়, 200টা 190, 95, 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি তো দূরের কথা, তৃণমূল তো 100 নিচে নেমে যাবে, ডবল ডিজিটে নেমে যাবে। এইটা করুন, পশ্চিমবঙ্গের লোকজন বেরিয়ে এসে থাকে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর এসএসসি করবে, চাকরি দেবে, 10 লক্ষ ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করবে ওএমআর সিটের ভিত্তিতে, এবং মহিলাদের প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট লাখপতি দিদি থেকে সহায়ক গ্রুপ থেকে শুরু করে 3000 টাকা মাসের 1 তারিখে আমরা তো দেবো। এপ্রিলের লাস্ট উইকে সরকার হলে 1 মে পেয়ে যাবে, ফার্স্ট উইক অফ মে সরকার হলে 1 জুন পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটা মাস্টার ডিগ্রি অনার্স ছেলের দৈনিক সাম্মানিক 50 টাকা হতে পারে না। এইরকম টেবিল চেয়ার খুলে
ভোটের আগে বেকার ভাতার ক্যাম্পেইনিং, উনার দাঁত কেলানো ছবি লাগানো থাকবে পিছনে, আর সবাইকে লাইন দিয়েছে মাথা নত করতে হবে। পশ্চিমবাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত। আমরাও চাই চুপি চুপি না হোক, প্রকাশ্যে হোক। করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত পরিযায়ী শ্রমিক ছিল কেউ জানতো না। আর 15 থেকে 26 মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে, তাতে পশ্চিমবাংলার লোক জানবে 8 পাস তো বাদ দিয়ে দিয়েছে, 8-9 10 পাসের পর থেকে 40 বছর কত লাইনটা লম্বা, লাইনটা বাংলা দেখুক বেকার কত। নিয়োগ চাই বিজেপি চাই, নিয়োগ চাই বিজেপি, দাদা, নিয়োগ চাই বিজেপি। কথা দিলাম। দাদা আজকে তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন এদের দেখে নিয়েছেন কি আছে চাটা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।